আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা, আজকে হচ্ছিল 2022 সালের হচ্ছিল অলরেডি রাত 12টা পার হয়ে গেছে, তার মানে হচ্ছে আজকে হচ্ছিল 8 জুন, 10 জুন হচ্ছে ঢাবির এক্সাম। তো ঢাবি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শেষ মুহূর্তে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রি কোন কোন টপিকগুলা দেখতে পারো, এই টাইপের ব্যাপারটা আমরা আলোচনা করব। আমি একজন বড় ভাই হিসেবে, একজন টিচার হিসেবে আমার কাছে মনে হয় যে যেই টাইপের কোশ্চেন হতে পারে ওই টাইপের জিনিসগুলো নিয়ে তোমাদের জন্য একটু আলোচনা করব। তো তোমরা সবাই আমাদের ওই স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে সাইফুল স্যার যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে জয়েন হয়ে নাও, আর যে কোনো জিজ্ঞাসা তুমি আমাকে ওখানে থেকে করতে পারো। আমি যদি সবার আগে ফিজিক্স দিয়ে শুরু করি, তুমি অবশ্যই ফিজিক্সে হচ্ছে হলো যেই এইচএসসি 2021 বেস তাদের কিন্তু হচ্ছে হলো প্রথম চ্যাপ্টারটা ছিল না, আমি ফার্স্ট পেপার থেকে ধরবো, তারপর সেকেন্ড পেপারে যাব, ঠিক আছে? ঠিক সেমভাবে কেমিস্ট্রিতেও কী কী পড়বে তুমি সেই জিনিসগুলো আমি আলোকপাত করার চেষ্টা করব। ফিজিক্সের ক্ষেত্রে দেখো, সবার আগে বড় কথা হচ্ছে হলো তুমি বড় বিশাল ম্যাথ জানার দরকার নেই, বিশাল ম্যাথগুলো এই মুহূর্তে করবে না, তবে বেসিকগুলো ক্লিয়ার থাকা খুবই জরুরি, ঠিক আছে? তোমার যে জিনিসটা হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে হলো ফিজিক্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব কোশ্চেনগুলো হবে সেই সব কোশ্চেনগুলো হবে হচ্ছে হলো সূত্রভিত্তিক, গ্রাফভিত্তিক বা হচ্ছে হলো মাত্রা, একক, এই টাইপের। তারপর সূত্রভিত্তিক কোশ্চেন সবচেয়ে বেশি হবে, মানে ধরো হচ্ছে হলো তোমার গতি শক্তি যদি দ্বিগুণ করা হয় তাহলে হচ্ছে ধরো তোমার ভরবেগ কয় পার্সেন্ট বাড়বে, বা ভরবেগ কয় পার্সেন্ট হবে, বা কয় গুণ হবে, বা হচ্ছে হলো ধরো তুমি হচ্ছে হলো চলতরিতে একটা রোদ যদি হচ্ছে হলো দ্বিগুণ করা হয় তাহলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে, এই টাইপের কনসেপচুয়াল কোশ্চেন যেগুলো ছিল সূত্র থেকে তুমি অ্যাপ্লাই করতে পারো। একদম ছোট কোশ্চেন আসবে যেগুলো ছিল কি তুমি মুখে হিসাব করতে পারবে এরকম, একদম তাহলে সূত্রের উপর বেশি জোর দিবা। ফিজিক্সে সবচেয়ে বেশি প্রত্যেকটা চ্যাপ্টারের সূত্রগুলা মাস্ট দেখে যাবা, সূত্রগুলা মাস্ট দেখবা এবং সূত্রগুলোর মধ্যে কোনটা কি বুঝায়। ধরো আমরা জানি হচ্ছে হলো যে কোনো একটা সূত্র তুমি নাও যে হচ্ছে হলো ই ইকুয়াল টু কি ধরো 5 প্লাস হচ্ছে হলো কে ম্যাক্স। এখানে হচ্ছে হলো কে ম্যাক্সটা কি গতিশক্তি, এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে কার্যাপেক্ষ এখানে কোন একক, এটা জুল এককে, এটাও জুল এককে, এই গতিশক্তি জুল এককে। আবার কে ম্যাক্স ইকুয়াল টু হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার, ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, ইলেকট্রনের ভর। তারপর এটা হচ্ছে হলো এইচ এফ নট, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক দুইটার মধ্যে কোনটা হবে, এই টাইপের যে 10^34 হবে, এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক জানা থাকলে আবার কি সি বাই এফ নট থেকে হচ্ছে হলো কি সূচন ল্যামডা, তুমি সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। দেন ই ইকুয়াল টু চাপতিত আলোর শক্তি, ই ইকুয়াল টু এখানে হচ্ছে এইচ নিউ বা এইচ নিউ বা কি এইচ এফ। আবার তুমি এখান থেকে কি চাইলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা সি বাই ল্যামডা, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েও তুমি এখান থেকে বসাইতে পারো। অর্থাৎ প্রত্যেকটা সূত্র এবং সূত্রগুলোর ব্যবহার, ঠিক আছে, এবং সূত্রগুলোর মধ্যে কোনটা কি বুঝায় এবং কোন রাশিটা কিভাবে তুমি আনতে পারো এবং কোনটা কোন এককে হবে, এসআই এককগুলো সবগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এবং বিভিন্ন যে ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক বা অন্যান্য যেসব ধ্রুবক আছে, বোল্টজম্যান ধ্রুবক, তারপর মোলার গ্যাস ধ্রুবক, এই এককগুলো তোমার খুব ভালোভাবে জানা থাকতে হবে। দেন প্রত্যেকটা জিনিসের শক্তির মাত্রা কি, মাত্রাগুলা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি মাত্রা, একক, সূত্র, ঠিক আছে, এই টাইপের জিনিস, গ্রাফ, এই টাইপের জিনিসগুলো সবচেয়ে বেশি তুমি কি করবে, প্র্যাকটিস করবে, ঠিক আছে? সূত্র দেখলে তোমার কি হবে, ছোট ম্যাথ দিবে, খালি দেখবা যে ছোট ম্যাথ সূত্রগুলো জানাম, তুমি পরীক্ষা হলে তুমি বুঝতে পারতেছো অঙ্কটা কিভাবে করবা, কিন্তু কথা হচ্ছে সূত্রটা মনে পড়ে না। যে এটা খুবই একটা কমন সমস্যা আমাদের এবং খুব স্বাভাবিক, তুমি মাত্র ইন্টারমিডিয়েট পাস করেছো, ভর্তি পরীক্ষা দিচ্ছ, এত সব সাবজেক্টের পড়া মাথায় লোড নেওয়া খুব টাফ, তাই না? তাই তোমাদের সবার আগে এই জিনিসগুলো ফিজিক্সে খুব মনোযোগ দিয়ে প্র্যাকটিস করা উচিত, আমি মনে করি আমার পার্সোনাল পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? বড় বোর্ড কোশ্চেনের জন্য যেগুলো প্রশ্ন আসে ওইসব প্রশ্ন আলোচনা করার দরকার নেই এই মুহূর্তে। আমার মনে হয়েছিল এই টাইপের ছোট সূত্র দিয়ে ম্যাথ দিবে তোমাদেরকে, ঠিক আছে? তো ছোট ম্যাথ দিবে যে, তো এখানে তোমাদের যে জিনিসটা আমি একদম যদি ভেক্টর থেকে ধরি, ধরো আয়তক ভেক্টর, তারপর হচ্ছে এরকম ধরো আই ডট আই, তারপর হচ্ছে হলো কি এরকম ক্রস যে এটার মান কত, এই টাইপের কোশ্চেন। তারপর হচ্ছে হলো ধরো লম্বাংশ, তারপর হচ্ছে উপাংশ যেগুলো আছে সেগুলা, তারপর হচ্ছে ওই যে বৃষ্টি ছাতার বেসিক টাইপের যে ম্যাথগুলো আছে, মানুষ এবং কি বৃষ্টি দিয়ে এখানে কত কোণে ছাতা ধরতে হবে বা বৃষ্টি কত কোণে তার গায়ে পড়বে, একদম যেগুলো হচ্ছে তুমি একদম মুখে মানগুলো এমনভাবে দিবে যেন তুমি মুখস্থ রাখতে পারো। অবশ্যই ঢাবিতে আনসার করার ক্ষেত্রে তোমাকে ধরো সাইন কস 10 অ্যাটলিস্ট এই ফাংশনগুলার 10 ডিগ্রি বলছি 30 ডিগ্রি
45 ডিগ্রি, তারপর হলো 60 ডিগ্রি এবং হচ্ছে 90 ডিগ্রি। এই জিনিসগুলো এই যে sin 30, sin 45, sin 60, sin 90, cos 30, ও আচ্ছা শূন্য, অবশ্যই শূন্যগুলো কি তোমাকে মনে রাখতে হবে, শূন্য। এই টাইপের ফাংশনগুলো যদি তুমি 10, 0, 10, 30, 10, 45, 10, 60, 10, 90 মানগুলো মনে রাখতে পারো বিভিন্ন অঙ্কে, কিন্তু এগুলো তোমার কি সুবিধা হবে। দেন হচ্ছে হলো ওই যে লম্ব হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত, ঠিক আছে। তারপর হচ্ছে হলো সামান্তরিকের যে হচ্ছে কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফল কিভাবে, বাহু দুইটা দেওয়া থাকলে বা ক্ষেত্রফল কিভাবে, তারপর আয়ত যে আমরা প্যারালেলো পাইপ যেটা আছে ঘন সামান্তরিক, সেটার কিভাবে আয়তন তুমি নির্ণয় করতে পারে, এই টাইপের ব্যাপার। তারপর হচ্ছে ওই যে উপাংশ, লম্ব বিক্ষেপ, তারপর লম্ব দিকে ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর, বা যেই তলে আছে দুইটা ভেক্টর ওই তলে ভেক্টর, দুইটা ভেক্টর যেই তলে আছে তাদের লম্ব দিকে একটি ভেক্টর, এই টাইপের ছোটখাটো কনসেপ্টগুলো ভেক্টর থেকে সবচেয়ে বেশি আসবে। দেন যদি আমি চিন্তা করি হচ্ছে হলো নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাংকিং এর কোণগুলো একটু দেখবা। তারপর একটা অঙ্ক আছে না, হচ্ছে ওই যে একটা বালতিকে উলম্বভাবে ঘুরাইলে ওই অঙ্কটা, ওই যে বালতিকে সর্বোচ্চ কত বেগে হচ্ছে হলো কি বালতিটাকে ঘুরাইলে হচ্ছে, বা সর্বোচ্চ বা কত বেগে বালতিটাকে ঘুরাইলে ওই বালতির মধ্য থেকে কোনো পানি কি নিচে পড়ে যাবে না, মনে আছে? সেটা হচ্ছে সেই অঙ্কটা দেখবা। তারপর হচ্ছে হলো যে জড়তার ভ্রামকের যেসব সূত্রগুলো আছে, মাস্ট অঙ্ক বড় বড় অঙ্ক করার দরকার নাই, শুধুমাত্র জড়তার ভ্রামকগুলো, শুধুমাত্র জড়তার ভ্রামকের সূত্র। দৈর্ঘ্যের হচ্ছে হলো কি ওই যে একটা দণ্ডাকার বস্তুর মাঝখান দিয়ে অক্ষ হইলে, প্রান্ত দিয়ে অক্ষ হইলে, তারপরে হচ্ছে হলো কি একটা পাতলা বৃত্তাকার চাকতির কেন্দ্র দিয়ে হইলে, তারপর এক প্রান্ত দিয়ে হইলে, তারপর হচ্ছে হলো যে একটা আয়তকার বস্তুর ক্ষেত্রে কেমন হবে, এই টাইপের যে কোনো ব্যাসের সাপেক্ষে সূত্রগুলা, মাস্ট সূত্রগুলা, জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ, এই সূত্রগুলা মাস্ট তোমাকে জানা থাকতে হবে। তারপর ঘাত বল, বলের ঘাত, ঘাত বল, বলের ঘাত, এসব সূত্র, ঘাত বল এবং কি বলের ঘাত। দেন হচ্ছে হলো তোমাকে হচ্ছে হলো যে সংঘর্ষের অঙ্কগুলা, সংঘর্ষ মানে হচ্ছে হলো কি একটা কণা ধরো হঠাৎ করে 2 ভাগে ভাগ হয়ে গেছে, 3 ভাগে ভাগ হয়ে গেছে, তারপর হচ্ছে নৌকার গোলই থেকে 2 দিকে যে লাফ দেয় এগুলা, তারপর হচ্ছে 2 দিক থেকে এসে দুইটা গাড়ি যে একটা আরেকটার সাথে সংঘর্ষ হয়, বা একই দিক থেকে এসে পিছন থেকে ধাক্কা দেয়, এই টাইপের কনসেপ্টগুলা, কথা বোঝা গেছে? দেন হচ্ছে হলো তোমার ওই যে ব্যাংকিং কোণের একদম বেসিক লেভেলে যে সূত্র আছে সেগুলা, tan θ = v²/rg, এই বেসিক লেভেলের সূত্র তুমি হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে মাস্ট পড়বা। দেন ঘর্ষণ গুণাঙ্ক এবং ঘর্ষণ বল, তলের প্রতিক্রিয়া বল, এই টাইপের কনসেপ্টগুলোকে তুমি একটু মাথায় রাখবে। ঢাবিতে আমি স্টুডেন্ট অবস্থায় হচ্ছে আমি ঢাবিতে টিকার ক্ষেত্রে তোমাদেরকে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে হলো, ধরো মনে করো তুমি বেসিক লেভেলের জিনিসগুলো যদি জানো তাহলে ঢাবিতে তুমি টিকতে পারবা ইনশাল্লাহ। তুমি অনেক কঠিন জিনিস পাওয়ার দরকার নেই, কিছু কোয়েশ্চেন তো অনেক বাইরে থেকে আসবে, যেগুলো হচ্ছে তোমার বেসিকের বাইরে থেকে, বা হচ্ছে তোমার জানাশোনা নাও থাকতে পারে, এরকম 10% কোয়েশ্চেন থাকুক না, 10% কোয়েশ্চেন দিয়ে আমাদের কি আসে যায়, ওই 10% কোয়েশ্চেন ছেড়ে দিয়েও তুমি কিন্তু ঢাবিতে র্যাঙ্ক করতে পারো ইনশাল্লাহ। তাই তোমাকে হচ্ছে খুব সুস্থ মাথায় তুমি যা পড়েছো এতদিন ওইগুলোকে রিভাইজ করতে হবে, এবং ছোট ছোট জিনিসগুলো যেগুলো হচ্ছে ক্যালকুলেটর ছাড়া করা যায় ওইগুলা। দেন হচ্ছে হলো নিউটনিয়ান বলবিদ্যার পরে যদি তোমাকে আসতে বলে নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে আরো কিছু দিয়ে একটা জিনিস দেখবা, ও ভালো কথা, টর্ক এবং কৌণিক ভরবেগ, টর্ক কৌণিক ভরবেগ এবং হচ্ছে হলো ওই যে কি কেন্দ্রমুখী বল, কেন্দ্রবিমুখী বল, সুতার টান প্রতিনিয়ত, ঠিক আছে এটা। তারপর হচ্ছে ওই যে ফ্যান ওই যে ফ্যান সুইচ বন্ধ করে দিলে ফ্যান কতবার ঘুরবে বন্ধ হওয়ার আগে, এই টাইপের বেসিক কনসেপ্টগুলা যেগুলোর হচ্ছে আংশিক অংশগুলো তোমার পরীক্ষায় দিতে পারে। দেন যদি তুমি কাজ ক্ষমতা শক্তি আসো, আমি আবারও বলছি এটা 20 ব্যাচের 21 ব্যাচের জন্য, তো 21 ব্যাচের যে শর্ট সিলেবাস ছিল আমি ওইটা অনুযায়ী আলোচনা করছি। তারপর চলো ধরো তোমার কাজ ক্ষমতা শক্তিতে আসবো, কাজ ক্ষমতা শক্তিতে আসলে তোমার সবার আগে হচ্ছে বিভব শক্তি, গতিশক্তি, নরমাল এগুলা। তারপর ওই যে সবচেয়ে কমন অঙ্ক, কোথায় গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, দ্বিগুণ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 1/4 এত হবে, এই টাইপের যে কনসেপ্টগুলো আছে, ভূমি থেকে কত উচ্চতায়, এই টাইপের অঙ্কগুলো মাস্ট দেখবা। দেন হচ্ছে ওই যে ভরবেগ এবং হচ্ছে এই যে ভরবেগ এবং হচ্ছে কি আমরা জানি যে ই কে ইকুয়াল টু কি p²/2m, মনে আছে এই সূত্রটা থেকে ভরবেগ হচ্ছে বাড়াইলে গতিশক্তি কত হবে, কয় গুণ বাড়বে, শতকরা কত % বাড়বে, বা কত % হবে, এই টাইপের অঙ্কগুলো তোমাকে কি করতে হবে, একদম করতে হবে। এগুলো দিয়ে অনেক বেশি অঙ্ক আসার চান্সেস থাকে। দেন হচ্ছে এখান থেকে তুমি যদি আরো অঙ্ক করো, যে গতিশক্তি থেকে না আমি আরো কুয়ার অঙ্কগুলার বেসিকটা জেনে রাখবা, ভর কেন্দ্রের সরণ, ওই যে একটার উপর একটা ইট রেখে যে জিনিসটা আছে এটার কনসেপ্টগুলো তোমার মাথায় রাখতে হবে। তারপর কি রাখতে পারো, তারপর কাজ ক্ষমতা শক্তির ক্ষেত্রে এই টাইপের এই কনসেপ্টগুলো আমার কাছে সবচেয়ে বেশি, ভর কেন্দ্রের সরণটাকে একটু প্রায়োরিটি দিও আর কি, ক্ষমতা, ঠিক আছে। ওই সমবেগে উঠাইলে p = প্রদত্ত fb একটা সূত্র আছে, এটা দিয়ে অঙ্ক দিতে পারে একদম বেসিক লেভেলে। তুমি সূত্রগুলোকে বারবার রিভাইজ করবা এবং সূত্রগুলোর উপর বেস করেই তোমার হওয়ার পসিবিলিটি থাকে। ঘর্ষণের অঙ্ক কিন্তু আসতে পারে কাজ ক্ষমতা শক্তি এবং নিউটনিয়ান বলবিদ্যাকে মিক্স করে।
দেন তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হলো কোথায় পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে হচ্ছে হলো কি পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার যে হচ্ছে দশা পার্থক্য নির্ণয় দুটা সমীকরণের বিয়োগের মাধ্যমে, তারপর হচ্ছে এখানে কৌণিক বেগ নির্ণয়, কৌণিক কম্পাঙ্ক নির্ণয় বা হচ্ছে পর্যায়কাল নির্ণয়, তারপর সর্বোচ্চ বেগ সর্বোচ্চ ত্বরণ নির্ণয় ছোট সমীকরণ থেকে যেগুলো মুখে মুখে করা যাবে এরকম টাইপের বিস্তার কত একটা সমীকরণ ধরো আই ইকুয়াল টু ওই যে এরকম আছে না আই ইকুয়াল টু কি আই নট সাইন ওমেগা টি, এটা এখানে তোমাকে কিছু মান দিয়ে দিবে ধরো এরকম 50 মান সাইন 2t এরকম দিয়ে বললো এখানে কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ কৌণিক কম্পাঙ্ক কত এটা 2, আবার বললো সর্বোচ্চ বিস্তার কত এই যে সর্বোচ্চ বিস্তার এটা, এই টাইপের জিনিসগুলো এরকম একটা সমীকরণ দিয়ে তোমার বাইর করতে দিতে পারে। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে যদি স্প্রিং এর অঙ্কগুলো স্প্রিং কেমন ভাইয়া স্প্রিং ওই যে তারপর চলে স্প্রিং এর মধ্যে হচ্ছে স্প্রিং ধ্রুবক স্প্রিংকে কেটে আমার চ্যানেলে এগুলোর অনেক ভিডিও আছে স্প্রিং নিয়ে, স্প্রিং কেটে দুই টুকরা করলে তাদের হচ্ছে প্রত্যেকের স্প্রিং ধ্রুবক কেমন হবে, তারপর হচ্ছে পর্যায়কাল বাড়বে কি কমবে এই টাইপের। দেন হচ্ছে কি কার্যকরী দৈর্ঘ্য সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য বাড়াইলে দ্বিগুণ করলে দোলনকাল কত গুণ হবে, তারপর হচ্ছে জি এর মান ডাবল হয়ে গেলে বা কত উচ্চতায় নিয়ে গেলে চলো কি দিনে এত সেকেন্ড ধীরে চলবে, বা চলো ওই যে কার্যকর দৈর্ঘ্য যদি এল এর মান 10% বৃদ্ধি করলে পর্যায়কাল কত পার্সেন্ট বাড়বে, এই টাইপের যেসব অঙ্কগুলো আছে এগুলো যেগুলো হচ্ছে হাতে হাতে করতে পারবা সেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক বড় বড় অঙ্ক দিবে না ইনশাল্লাহ। দেন আদর্শ গ্যাস পিবি ইকুয়াল টু এনআরটি P1 B1 ইকুয়াল টু P2 B2, তারপর কুয়ার মানে রদের গভীরতার যে অঙ্কগুলো আছে এখান থেকে আসার সম্ভাবনা থাকে। শিশিরাঙ্ক বা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা থেকে বেসিক লেভেলের কোশ্চেন করবে, ধরো আপেক্ষিক আর্দ্রতায় মানে আপেক্ষিক আর্দ্রতাটা কি সূত্র দিতে পারে, তারপর হচ্ছে কি তাপমাত্রার সাথে সাথে শিশিরাঙ্ক চেঞ্জ হয় কিনা, হয় না কিন্তু এটা মনে রাখবা, জলীয় বাষ্পের ভরের উপর শিশিরাঙ্ক নির্ভর করে, এই টাইপের জিনিসগুলো শিশিরাঙ্ক কিসের উপর নির্ভর করে, তারপর গ্রাফগুলা, তারপর হচ্ছে ওই জলীয় বাষ্পের চাপ, বায়ুর চাপ এবং বায়ুমণ্ডলের শুধুমাত্র বায়ুর চাপ, জলীয় বাষ্পের চাপ এবং বায়ুমণ্ডলের চাপ এইগুলোর উপর বেস করে কিন্তু তোমার কি হইতে পারে বলতো এগুলার মধ্যে সম্পর্কটা কেমন এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে গতিশক্তি, মোস্ট ইম্পর্টেন্টলি গ্যাসের গতিশক্তি, গ্যাসের গড় গতিশক্তিটা খুব ইম্পর্টেন্ট। স্বাধীনতার মাত্রা খুবই ইম্পর্টেন্ট ভর্তি পরীক্ষার জন্য, যে এক পরমাণু গ্যাসের জন্য স্বাধীনতার মাত্রা কত, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত, ঠিক আছে এই টাইপের জিনিস। তারপর স্বাধীনতার মাত্রা প্রতি হচ্ছে কি গতিশক্তি হচ্ছে হাফ কেটি, এটা প্রতি মাত্রার জন্য এত কেটি শক্তি আছে। তারপর হচ্ছে গ্যাসের যে কোনো স্থিতি শক্তি নেই, গ্যাসের সবটাই হচ্ছে গতিশক্তি, আর না হলে সেটা তাপ শক্তি, এই টাইপের জিনিসগুলো যে মানে কনসেপচুয়াল ব্যাপারগুলো আছে সেগুলোই আসবে হচ্ছে আদর্শ গ্যাসের চ্যাপ্টারটা থেকে। আমার ধারণা তোমরা এগুলো শেষ মুহূর্তে দেখতে পারো, গ্রাফ সব চ্যাপ্টার থেকে গ্রাফ খুব ইম্পর্টেন্ট, সূত্র খুব ইম্পর্টেন্ট, বারবার সূত্রগুলো রিভাইজ দিতে হবে। এরপর আসা হচ্ছে সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ডে যদি আমরা বলি ফিজিক্স সেকেন্ডে কি পড়বো আমরা, ফিজিক্স সেকেন্ডে হচ্ছে তাপগতিবিদ্যার যে সূত্র সমষ্ট প্রক্রিয়া, রুদ্ধতাপ, সমচাপ, সমায়তন, এই চারটা প্রক্রিয়া এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যেই সাথে এদের সম্পর্কটা মাস্ট পড়বা। আমাদের চ্যানেলে তাপগতিবিদ্যার অনেক ভিডিও আছে, ওখানে এগুলো আলোচনা করেছি আমরা, যে হচ্ছে কি ধর সমষ্ট প্রক্রিয়ায় হচ্ছে কি তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপটা কি হয়, আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের রূপ হচ্ছে ডিউ/পিডিবি বা ডিডব্লিউ, এটাই তো। তাহলে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, উষ্ণতা যদি সেম হয় তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নাই, তাহলে ডিকিউ ইকুয়াল টু কি ডিডব্লিউ, আবার এটা হচ্ছে ডিইউ কত 0 সমষ্ণ প্রক্রিয়া, এই জিনিসগুলো মনে রাখতে হবে। সমষ্ণ প্রক্রিয়া একটা হচ্ছে কি ডেল টি 0, অর্থাৎ টি হচ্ছে কনস্ট্যান্ট, সমষ্ণ প্রক্রিয়ার মানেই হলো এটা। এই যে জিনিসগুলো বেসিক লেভেলের এই জিনিসগুলো মনে থাকতে হবে। তারপর হচ্ছে এই যে ডিডব্লিউ ইকুয়াল টু হচ্ছে আবার একটা সূত্র জানি আমরা পিডিবি, সমচাপ প্রক্রিয়ায় আয়তন পরিবর্তন জেনেতে কৃত কাজ, এটা দিয়ে অনেক সময় অঙ্ক দিতে পারে। তারপর হচ্ছে উপর থেকে হচ্ছে একটা বরফ পড়ে গেলে সেক্ষেত্রে, তারপর এন্ট্রপির পরিবর্তনের ছোট ছোট ম্যাথ দিতে পারে। তারপর হচ্ছে ওই ক্যালোরিমিতি থেকে ছোট ম্যাথ দিতে পারে। রুদ্ধতাপীয় সমষ্ণ এগুলোকে এই যে কৃত কাজ সূত্রগুলো রিলেট করে ছোটখাটো ম্যাথ দিতে পারে, কথা বুঝছো। তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে থার্মোমিটারের যে অঙ্কগুলো আছে, তাপমাত্রা, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, ঠিক আছে, এগুলোর যে সম্পর্কগুলো এখন একটা থেকে আরেকটা তাপমাত্রা, তারপর হচ্ছে কত তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই পার্ট দিবে, এই যে কনসেপ্টগুলো এগুলো তোমরা খুব ভালো করে পড়বে। কোথা থেকে? তাপগতিবিদ্যা থেকে। আমি কি কথা বুঝাতে পারছি তোমাদেরকে? পারছি না? সবাই একটু মনে দিতে হবে। চলতরিক থেকে, চলতরিক তো ফার্স্ট, তবে চলতরিক একদম সিম্পল সার্কিট, যেটা দিয়ে হচ্ছে কি
ওহমের সূত্র অ্যাপ্লাই করে যেসব অঙ্কগুলো করা যায়, তুল্য রোধ বা বিভব পার্থক্য নির্ণয় করা যায়, ছোট ছোট একদম সার্কিট করবো, অনেক জটিল সার্কিট করার দরকার নাই ঢাবির জন্য, কথা বুঝছো। দেন হচ্ছে হলো ওই রোধের সূত্রগুলা, ঠিক আছে, রোধের সূত্রগুলা, তারপর হচ্ছে হলো কি ওই যে ইউনিটের অঙ্কগুলা, বিদ্যুৎ খরচের অঙ্কগুলা সেগুলা, তারপর ক্ষমতা নির্ণয়, তারপর হচ্ছে কত তাপ শক্তি খরচ হবে, এই টাইপের অঙ্কগুলো হচ্ছে তোমরা চলতরিৎ থেকে দেখবা। তারপর হচ্ছে শান্টের অঙ্কগুলো আছে না, শান্ট ওই শান্টের অঙ্কগুলা দেখবা, তারপর হচ্ছে মিটার ব্রিজের ছোটখাটো অঙ্ক দেখবা, তারপর চলো এদিক দিয়ে চলো হুইটস্টোন ব্রিজের নরমাল ছোট অঙ্ক দেখবা। অনেক বড় বড় কিরশফের সূত্রের বেসিক জ্ঞানটা থাকলে হবে, কিরশফের সূত্র দিয়ে অনেক বড় বড় সার্কিট সলভ করতে তোমারে ঢাবিতে দিবে না। দেন আসো হচ্ছে হলো আমাদের সেকেন্ড পেপার হচ্ছে 7 নাম্বার চ্যাপ্টার। কয় নাম্বার চ্যাপ্টার? খুব সম্ভবত চলতরি 3 নাম্বার ছিল, 3 নাম্বার পরে 4 নাই, 5 নাই, 6 নাই, 7 গিয়ে হচ্ছিল ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞানের মধ্যে হচ্ছিল তুমি দেখবা হচ্ছিল কি এটা তড়িৎ চৌম্বকীয় বর্ণালী, এটা সম্পর্কে প্রাথমিকভাবে কথাবার্তা যে বেসিক লেভেলের সূত্রগুলো আছে এগুলো দেখবা। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে সব দেখে ফেলবা, ভৌত আলোক বিজ্ঞানে সব পড়ে ফেলবা। ভৌত আলোক বিজ্ঞান শর্ট সিলেবাস বললেও টপিক ওয়াইজ প্রশ্ন হবে বলে আমার মনে হয় না, একটা চ্যাপ্টার ধরবে, ওই চ্যাপ্টার থেকে যে কোনো কোশ্চেন করতে পারে। ব্যতিচারের গঠনমূলকের শর্ত, ধ্বংসাত্মকের শর্ত, এনতম উজ্জ্বল ডোরার দূরত্ব, এনতম অন্ধকার ডোরার দূরত্ব, এই যে সূত্র, ঠিক আছে, এই প্রত্যেকটা সূত্র খুব ভালো করে দেখবে এবং প্রয়োগগুলো খুব ভালোভাবে দেখবে। আমাদের চ্যানেলে কিন্তু ভৌত আলোক বিজ্ঞানের অনেক ভিডিও আছে, ইভেন আমাদের ফেসবুক গ্রুপে তো আমি ফেসবুক লাইভ নিয়েছিলাম, ভৌত আলোক বিজ্ঞানের উপর 12টা ক্লাস নিয়েছিলাম তোমাদের, ওখানে ওইগুলো দেখলে তোমাদের সব হয়ে যেত। যাই হোক, এখন সময় কম, তুমি তোমার মতো যেভাবে প্রিপারেশন নিয়েছে দেখো। তারপরে চলো ডোরার দূরত্ব কেমনে চেঞ্জ হয়, অর্ধেক কখন হবে, বা হচ্ছে হলো কি ওই মাঝখানে হচ্ছে হলো গ্লাস রেখে দিলে একটা, অথবা হচ্ছে এম প্রতিসরণের একটা কাজ পদার্থ রাখলে সেক্ষেত্রে হচ্ছে ডোরা কতটুকু চেঞ্জ হবে। তারপর হচ্ছে হলো কি তোমার হচ্ছে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে, দ্বিগুণ করলে, তিনগুণ করলে ডোরার প্রস্থের কিরূপ পরিবর্তন হবে, কত দূরে গঠিত হবে। তারপর হচ্ছে হলো পর্দার দূরত্ব বাড়ানো কমানো, এগুলোর ফলে ডোরার উপর কেমন প্রভাব পড়বে, এই টাইপের অঙ্কগুলো তুমি দেখবা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞানের ব্যতিচার কনসেপ্ট থেকে। অপবর্তনের ক্ষেত্রে অপবর্তন দুইটা, এক এক চিরের দরুন একটা আছে, গ্রেডিং এর দরুন আছে, কোনটার শর্ত কি এগুলো তোমাকে মাথায় রাখতে হবে। কথা বোঝা গেছে, কোনটা শর্ত কি এবং হচ্ছে সূত্রগুলা, মাস্ট সূত্রগুলা, ঠিক আছে, সূত্রগুলা জানা থাকলে তুমি অঙ্ক করতে পারবা, ছোট ছোট যেগুলো জিনিস ওইগুলো আনসার করা পসিবল। তারপর সমবর্তন, মেলাসের সূত্র, ব্রুস্টারের সূত্র, এগুলো তোমাকে দেখতে হবে। মেলাসের সূত্র এবং কি ব্রুস্টারের সূত্র, একদম ছোট সূত্রগুলো মাথায় রাখতে হবে। মেলাস বা ব্রুস্টার, ওখান থেকে হচ্ছে কি সমবর্তনের জন্য কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন, এই টাইপের কনসেপ্টগুলো পড়তে হবে। দেন 8 নাম্বার আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। কি বলতো? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে তুমি কি কি দেখবা? আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা থেকে তুমি সবার আগে হচ্ছে কি ওই সূত্রগুলো দেখবা, কাল দীর্ঘায়ন, দৈর্ঘ্য সংকোচন, ভর বৃদ্ধি, এগুলো দেখবা। তারপর হচ্ছে ওই mc², m0c², নিউটনের গতিশক্তির সাথে হচ্ছে চলমান গতিশক্তির, তারপর E=mc² এর সূত্র প্রয়োগ দেখবা। দেন ফটো ইলেকট্রিক ক্রিয়া থেকে একটু প্রথমেই যে সূত্রটা দেখাইছিলাম, ফটো ইলেকট্রিক ক্রিয়ার সূত্র, এক্স রে, তারপর হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর কম্পটন প্রভাব, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো একদম বেসিক কোর লেভেলের জিনিসগুলো, সূত্রগুলা মাস্ট দেখে যাবা কিভাবে এগুলো দিয়ে অঙ্ক করতে হয়। মাস্ট, তুমি অনেক জটিল অঙ্ক করার দরকার নেই, এখানে বেসিক লেভেলে থাকো। কথা বোঝা গেছে? ছোট ছোট উদাহরণে ছোট ছোট ম্যাথগুলো করবা। প্রশ্ন ব্যাংকের দিকে একটু নজর রাখো, কি ধরনের কোশ্চেন আগে হয়েছে, একই টাইপের প্রশ্ন হবে ইনশাআল্লাহ। তোমার রিটেন আছে, আমি জানি রিটেন থাকলেও খুব বেশি যে হচ্ছে রিটেন কঠিন হবে এরকমও না আমার ধারণা, রিটেন মোটামুটি নর্মালি আসবে। দেন হচ্ছে তোমাদের আছে এখানে 10 নম্বর সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের মধ্যে তোমাকে দেখতে হবে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, ওই ব্যান্ড তত্ত্ব, ব্যান্ডের হচ্ছে গ্যাপগুলা, পরিবাহীর ক্ষেত্রে, আবার পরিবাহী, অর্ধপরিবাহী, অপরিবাহী, এদের উদাহরণগুলা। তারপর হচ্ছে রোধের পার্থক্য, পরিবাহীর ক্ষেত্রে আপেক্ষিক রোধ কত হয়, অপরিবাহীর ক্ষেত্রে কত হয়, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কত হয়। আবার সেমিকন্ডাক্টরের তাপমাত্রা বাড়াইলে প্রথমে হচ্ছে রোধ কমে, পরবর্তীতে রোধ বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে ডিরেক্ট তাপমাত্রা বাড়াইতে থাকলে রোধ বাড়তে থাকে, এই কনসেপ্টগুলা। দেন হচ্ছে পি টাইপের গুরুবাহককে লঘুবাহককে, এন টাইপের গুরুবাহককে লঘুবাহককে। তারপর হচ্ছে কি ওই প্রবাহ বিবর্ধন গুণক, আলফা বিটা, যে ট্রানজিস্টর সুইচ, এগুলা, ঠিক আছে, ডায়োডের ব্যবহার। তারপর হচ্ছে কি যে বললাম ট্রানজিস্টরের ক্ষেত্রে হচ্ছে এমপ্লিফায়ার হিসেবে ব্যবহৃত হয় বা সুইচ হিসেবে ব্যবহৃত হয়, তাহলে এখানে হচ্ছে আবার এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার হইলে এখানে আলফা বিটা এগুলো নির্ণয়, ঠিক আছে, আলফা বিটার মধ্যে সম্পর্কগুলো মাথায় রাখবা। আর এমিটার প্রবাহ, কালেক্টর প্রবাহ, বেস প্রবাহ, এগুলো দিয়ে হচ্ছে আবার সম্পর্ক, I=IC+IB, এই সূত্রটাকে মাথায় রাখবে। দেন হচ্ছে এই যে বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল, অক্টাল, একটা থেকে আরেকটাতে কনভার্টগুলো, বাইনারি যোগ বিয়োগটাও দেখবা, মাথায় রাখবা। লজিক গেটের সাধারণ বেসিক জিনিসগুলো একবার দেখে রাখবা। লজিক গেটে হচ্ছে কি এন্ড গেট, ন্যান্ড গেট, নর গেট, কোনটা সার্বজনীন গেট, এই টাইপের কনসেপ্টগুলো তোমার মাথায় লাগবে। কথা বুঝছো? একদম অনেক বড় অঙ্ক করার এই মুহূর্তে ঢাবির জন্য দরকার নাই। ফিজিক্স
শেষ। এক নাগারে অনেক বলছি, ফ্যান বন্ধ করে হচ্ছিল ভিডিও করতে, দেখছিস কি কামান কামাচ্ছে, তোদের জন্য ভিডিও করতেছি, ভালো করে পড়ালেখা কর, এমন ঢাবিতে যেন টিকে যাওয়া যায় ইনশাল্লাহ। আর কে কে ঢাবিতে টিকছিস এটা আমাকে মেসেজ দিয়ে বা হচ্ছিল ভিডিওর কমেন্টে জানাইস পরবর্তীতে ইনশাল্লাহ, ঠিক আছে। এবার আসো কেমিস্ট্রিতে। কেমিস্ট্রি আমি ফার্স্ট পেপার দিয়ে শুরু করব। কেমিস্ট্রি গুণগত কোনো কথা নেই, কেমিস্ট্রি হচ্ছে সব ইম্পর্টেন্ট। কেমিস্ট্রিতে তথ্যগতভাবে বলার মতো কিছু নাই, তবে আমি এটা বলবো অনেক বড় বড় অঙ্ক করার দরকার নাই। যেমন ধরো চলো অদক্ষেপের অঙ্কগুলো আছে না, বেসিক লেভেলের অঙ্কগুলো করলে হবে, তবে আমার মনে হয় না সময়ন দিয়ে অনেক বড় বড় অঙ্ক দিবে না, ঠিক আছে। তারপর হলো আমার মনে হয় না দ্রাবক নিষ্কাশন দিয়ে ঢাবিতে অঙ্ক দিতে পারে, হয়তো দ্রাবক নিষ্কাশনের বেসিক কনসেপ্ট বলতে পারে, ঠিক আছে। বন্টন গুণাঙ্ক পানির অনুকূলে এত হইলে পানির প্রতিকূলে কত, বা CCl4 এর অনুকূলে এত হইলে পানির অনুকূলে কত, এই টাইপের হয়তো দ্রাবক নিষ্কাশন থেকে কেডিটাকে উল্টাপাল্টা কনভার্ট করতে দিতে পারে, বাট দ্রাবক নিষ্কাশনে বড় বড় ম্যাথ দিবে না। তারপর হচ্ছে তোমাকে হচ্ছিল বর্ণালীর অঙ্ক দিবে হচ্ছিল এরকম, তোমাকে হচ্ছিল কি এই যে নিউ বার ইকুয়াল টু RH ইন্টু হচ্ছিল কি 1/n1 হোল স্কোয়ার 1/n2 হোল স্কোয়ার। হয়তো তোমাকে বলবে যে নিউ বারটা কত হবে, রিডবার্গ ধ্রুবকটা রেখে দিবে, এগুলোর মান বসাইতে হবে, ক্যালকুলেশন করতে হবে, এরকম অঙ্ক দিবে না। অনেক বড় ক্যালকুলেশন করে আনসার বের করতে হবে, এরকম দিবে না। হয়তো এটা যেমন বললো যে 3 নম্বর কক্ষপথ থেকে 2 নম্বরে চলে আসলে এটা কত হবে নিউ বার, অথবা ল্যামডা কত হবে, এরকম বলতে পারে। তাহলে রিডবার্গ ধ্রুবক থেকে যাবে 3 নম্বর থেকে 2 নম্বরে আসবে, তাহলে 2 নম্বরে আসলে হচ্ছিল কত, এটা স্কোয়ার মাইনাস 3 নম্বর থেকে আসলে এটা, তাহলে এখান থেকে হচ্ছিল RH ইন্টু এটা কি 1/4 মাইনাস 1/9। তারপর হচ্ছে 4 নং 36 না RH ইন্টু 36 হচ্ছিল 4 9 বিয়োগ 4, তাহলে হচ্ছিল কি RH ইন্টু, তাহলে এটা আসবে হচ্ছিল 5RH ডিভাইড হচ্ছে কত 36, এরকম টাইপের তোমাকে নিউ বার। আর যদি বলতো ল্যামডা কত, ল্যামডা হতো কত 36/5RH, উল্টাটা নিউ বারের উল্টাটা হচ্ছে হলো এটা। তো এইরকম টাইপের জিনিসগুলো হচ্ছে আমার মনে হয় দিবে আর কি। দেন হচ্ছে ওই দ্রাব্যতা বের করতে দিবে, দ্রাব্যতার অঙ্কগুলো দিতে পারে। সনাতন সংজ্ঞা অনুযায়ী আধুনিক সংজ্ঞা S বের করা, আধুনিক সংজ্ঞা অনুযায়ী। তারপর হচ্ছে ওই যে একটা সূত্র আছে না দ্রাব্যতা, S ইকুয়াল টু হচ্ছে হলো কি S ইকুয়াল টু ছোট m বাই বড় m ইন্টু 100, এটা ঠিক আছে। এইটা একটা সূত্র আছে না দ্রাব্যতার, এটা থেকে কোশ্চেন হতে পারে। তারপর হচ্ছে বিভিন্ন ওই যে ইউভি রশ্মির ব্যবহার, IR রশ্মির ব্যবহার, তাদের রেঞ্জ, বর্ণালীগুলোর বিভিন্ন রেঞ্জ, রেডিও ওয়েভ কত, আলট্রা ভায়োলেট রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, তারপর হচ্ছে হলো তোমার বেনিয়া সহকলার এখানে রেঞ্জ, কোনটা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, কোনটার কম্পাঙ্ক সবচেয়ে বেশি, এই টাইপের জিনিসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তারপর পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এখানে তো কোনো কথাই নেই, অসংখ্য। পর্যাবৃত্ত ধর্ম, S ব্লক মৌল কয়টি, P ব্লক মৌল, D ব্লক, F ব্লক কয়টি, তারপর হচ্ছে এদের সাধারণ ধর্মাবলী, তারপর D ব্লক মৌলের উপর বিশেষ নজর দিবা, D ব্লক মৌলগুলো বিশেষ কী কী ধর্ম দেখায়, তারপর হচ্ছে কারা অবস্থান্তর মৌল, কারা অবস্থান্তর মৌল নয়, কারা রঙিন যৌগ গঠন করে, কারা রঙিন যৌগ গঠন করে না। তারপর হচ্ছে হলো ধরো ওই যে আয়নীকরণ শক্তি, তড়িৎ ইলেকট্রন শক্তি, এগুলোর মধ্যে সবচেয়ে দেখবা যে ব্যতিক্রমগুলোর ক্ষেত্রে কেমন, যে মাঝখানে যেগুলো ব্যতিক্রম আছে, ব্যতিক্রমের উপর নজর দিবা। ফাজানের নিয়ম দিয়েও পোলারায়ন বা হচ্ছে হলো কি দ্রবণীয়তা, তারপর হলো এই টাইপের ব্যাপারগুলা। তারপর হচ্ছে হলো তোমার মোস্ট ইম্পর্টেন্টলি রাসায়নিক বন্ধন, কোন বন্ধনের মান কত, হাইড্রোজেন বন্ধনের মান কত, সমযোজী বন্ধন মান কত, আয়নিক বন্ধনের মান কত। দেন হচ্ছে হলো এখান থেকে হাইড্রোজেন বন্ধন, কোন কোন যৌগগুলো হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, কারা হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে না, বরফ পানিতে ভাসে। তারপর ছিল হাইড্রোজেন, যেমন ধরো ইথানোয়িক অ্যাসিডের ডাইমারের মধ্যে কয়টা হাইড্রোজেন বন্ধন আছে, এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন কয়টা, আন্তঃনবিক হাইড্রোজেন বন্ধন, অন্তঃনবিক হাইড্রোজেন বন্ধন, এই কনসেপ্টগুলো, কারা কোন ধরনের হাইড্রোজেন বন্ধন গঠন করে। হাইড্রোজেন বন্ধনের মধ্যে আবার কোনটার ক্রম কেমন, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন থাকলে কেমন হাইড্রোজেন বন্ধন, ফ্লোরিন, ক্লোরিন, কোনটার ক্ষেত্রে হাইড্রোজেন বন্ধনের মধ্যে শক্তির ক্রম একটা আছে। মোস্ট ইম্পর্টেন্টলি সিগমা বন্ধন, পাই বন্ধন, সিগমা পাই। দেন এখান থেকে হচ্ছে সংকরণ, sp3, sp2, এই টাইপের, sp3d, এগুলো আসতে পারে তোমাদের। তারপরে জটিল যৌগের সংকরণগুলো, জটিল যৌগ কোনটা কোন সংকরিত সেটা জানা থাকতে হবে। তারপর হচ্ছে জটিল যৌগের সংকরণ জানার পর হচ্ছে নরমাল যৌগগুলোর সংকরণ, ওই যে একটা সূত্র আছে না, সংকর অরবিটাল সংখ্যা ইকুয়াল টু হাফ হচ্ছে হলো কি b প্লাস x মাইনাস হচ্ছে হলো কি c প্লাস a, এই যে একটা সূত্র আছে না, এই সূত্রের মাধ্যমে যে সংকরণ নির্ণয় করা যায় এগুলো দেখবা। তারপরে বন্ধন কোনটা বন্ধন কোন ব্যতিক্রম, পানির অ্যামোনিয়ার PH3H2S F2O, এদের যে বন্ধন কোন ব্যতিক্রম, sp3 সংকরিত হওয়ার পরেও এরা কি 109.5 ডিগ্রি হয় না, কার মান কত, এই টাইপের জিনিসগুলো রাখবে, এবং কার আকৃতি কেমন। তারপর হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের মধ্যে গেলে সবার আগে হচ্ছে হলো বিক্রিয়ার হার নির্ণয়ের যে অঙ্কগুলো আছে, বিক্রিয়ার হারের। তারপর হচ্ছে হলো কি আর্হেনিয়াস সমীকরণ, তারপর হচ্ছে সক্রিয়ণ শক্তি কি, তারপর হচ্ছে লাসাতিলিয়ার নীতি, পিএইচ কোনটার পিএইচ এর মান কত, বাফার দ্রবণ, বাফার সলিউশনের ক্ষেত্রে ক্রিয়া কৌশল এবং নরমাল বাফার দ্রবণের হ্যাসেলবার্গ-হ্যান্ডারসন সমীকরণগুলো, তারপর নরমাল পিএইচ নির্ণয়ের সমীকরণ, পিওএইচ নির্ণয়ের সমীকরণ।
এগুলো থেকে ছোটোখাটো ম্যাথগুলো করবা, ঠিক আছে? এখান থেকে দুর্বল অ্যাসিডের বা দুর্বল ক্ষারের পিএইচটা কেমনে নির্ণয় করতে হয় সেটা এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? রক্তের বাফার কিয়া, কোন ধরনের বাফার রক্তে কাজ করে, এই যে এগুলো একদম খুব 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 ইম্পর্টেন্ট। কেপিকেসির মধ্যে সম্পর্ক, কেপিকেসির সমীকরণ দাঁড় করানো একদম সহজ, খুব দ্রুত যাতে করতে পারো তুমি। দেন হচ্ছে তাপের ক্ষেত্রে তাপেরগুলো অঙ্কগুলো, গঠন তাপ, বিক্রিয়া তাপ, এই টাইপের অঙ্কগুলো একবার দেখে রাখবা। যদিও তাপ রসায়ন তোমাদের ছিল না, তারপর আমি বলবো তাপের অঙ্কগুলো একবার দেখে যেতে পারলে, সূত্রগুলো মনে রাখতে পারলে তোমার জন্য ভালো, তুমি সেফ জোনে থাকবা। দেন আসা হচ্ছে হলো কি, এখান থেকে চলো ওই কর্মমুখী রসায়নে কিন্তু তোমাদের কোন পার্টটা ছিল, ভিনেগার। তো ভিনেগারের ক্ষেত্রে, ভিনেগার উৎপাদনের ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কোন প্রভাবক, জাইমেস কখন, ইনভার্টেস কখন, কোনটাতে মেল্টেস কখন, কোনটাতে কত তাপ ইউজ করা হয়, মাইক্রোডার্মা এসিটি কোথায় ব্যবহার করা হয়, তার ভিনেগার কাকে বলে, 6 থেকে 10% জলীয় দ্রবণ, কার্বনিক অ্যাসিডের, এই টাইপের জিনিসগুলো তোমাকে এগুলো মাথায় রাখতে হবে। তারপর চলো তোমাকে সেকেন্ড পেপারে যদি আসি, পরিবেশ রসায়ন, হিউজ জিনিস। তো চলো ওই যে বয়েল চার্লস, তাপীয় সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এই টাইপের সূত্রগুলোর মূল সংখ্যার অঙ্কগুলা একদম বেসিক লেভেলের ছোট অঙ্কগুলা দেখবা, ঠিক আছে? যে তারপর চলো তোমার বিওডি সিওডির অঙ্ক করা লাগবে বলে মনে হয় না, তবে এখানে বিওডি সিওডির মাত্রা, মিঠা পানির উৎস, তারপর হচ্ছে পানিতে বিভিন্ন সলিড পদার্থগুলোর যেই ব্যবহারের মাত্রা কত, সর্বোচ্চ ইউজ করে, আর্সেনিকের মাত্রা, আর্সেনিক পরিবেশে কত জারণ অবস্থায় থাকে, তারপর হচ্ছে ক্যাডমিয়াম কিভাবে যুক্ত হইতে পারে, বা ক্রোমিয়াম খাদ্য শৃঙ্খলে কি যুক্ত হয়, তারপর চলো আর্সেনিকের ফলে কি ধরনের রোগ হইতে পারে, এইটাই রোগ হয় কোনটার কারণে, এইটার কারণে ক্যাডমিয়ামের কারণে কিডনি নষ্ট হইতে পারে, কি হইতে পারে, এই টাইপের জিনিসগুলো একদম। তারপর হচ্ছে তোমার সিএফসির সংকেত, তারপর হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র দিয়ে বেসিক অঙ্ক, সিআরএমএস গড় গতিশক্তি, সিআরএমএস এর সবগুলো সূত্র, সিআরএমএস এর যতগুলো সূত্র আছে সবগুলো দেখবা, গতিশক্তির সূত্র দেখতে হবে, এগুলো দিয়ে অঙ্ক করার চেষ্টা করতে হবে কিন্তু, ঠিক আছে? এটা একটা মূল ইম্পর্টেন্ট। আরও আমার কোনো কিছু বাদ যাইতে পারে, তোমরা বেসিক লেভেলে যা আছে সব কি করতে হবে, রিভাইজ দিতে হবে, পড়তে হবে। ও আচ্ছা, ওই যে অ্যাসিড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আরহেনিয়াস অ্যাসিড কোনটা, লুইস অ্যাসিড কোনটা, লুইস ক্ষার কোনটা, এই টাইপের জিনিসগুলো কিন্তু এখান থেকে প্রায়ই আসে প্রতি বছর। জৈব যৌগের মধ্যে শনাক্তকরণ মাস্ট, শনাক্তকরণ মাস্ট। তারপর হচ্ছে ওই যে অর্থপ্যারা নির্দেশক, মেটা নির্দেশক, সক্রিয়কারীমূলক, নিষ্ক্রিয়কারীমূলক। তারপর হচ্ছে হলো তোমার ওই যে সক্রিয়তার ক্রম, SN1 বিক্রিয়ার সক্রিয়তার ক্রম কোনটা সঠিক, তারপর হচ্ছে ফ্রি রেডিকেলের সক্রিয়তার ক্রম, হাইড্রাসিডদের সক্রিয়তার ক্রম, তারপর হচ্ছে SN2 সক্রিয়তার ক্রম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে সমানুতা, কোনটার সমাণু কয়টা হয়, কে আলোক সমাণু দিবে, কে জ্যামিতিক সমাণু দিবে, কে হচ্ছে হলো কি টটোমারিজম দিবে, কে মেটামারিজম দিবে, কে গাঠনিক সমানুতা দিবে, ঠিক আছে? অ্যালকেনগুলোর সমানুতা, তারপর বইয়ে যেসব উদাহরণগুলো আছে, মেসোযৌগ কি, হচ্ছে হলো ডায়াস্টেরিওমার কি, এই টাইপের আলোক নিষ্ক্রিয় যৌগকে সমানুতা দিবে কিনা, এই যে জিনিস জ্যামিতিক সমানুতা শর্ত, আলোক সমানুতা শর্ত, এই টাইপের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হয়। তারপর নামকরণ থেকে একটা এমসিকিউ থাকতে পারে, বেশি থাকবে না, একটা থাকবে। তো যদি নামকরণ অনেক কঠিন মনে হয় বাদ দিয়ে দিবা, একটা এমসিকিউ থাকতে পারে, তো নামকরণটাকে রিভাইজ দিতে পারলে খুবই ভালো আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে পলিমারকরণ থেকে হচ্ছে হলো কি তোমার একটা দুইটা মনোমার বা পলিমারটা, তারপর প্রভাবকটা, এগুলো জিজ্ঞেস করতে তোমাকে পারে, কিন্তু প্রস্তুতি অনেক ভাস্ট জায়গা। তো আমি বলবো নামীয় বিক্রিয়াগুলোর দিকে একটু জোর দিতে, যেমন হচ্ছে হলো ক্লিমেনশন বিজারণ, তারপর রোজেনমুন্ড বিজারণ, যেগুলোর মাধ্যমে বিভিন্ন জিনিস তৈরি করা যায়, নামীয় বিক্রিয়া, বিভিন্ন ফেমাস বিক্রিয়া যেগুলো আছে এগুলো একটু দেখতে পারো। দেন জৈব যৌগ আরও কিছু আছে, কারা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে, কারা ক্যানিজারো বিক্রিয়া দিবে, কারা হচ্ছে হলো কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, এগুলো মাস্ট পড়তে হবে। এই টাইপের জিনিসগুলো জৈব যৌগ থেকে সবচেয়ে বেশি আসে। পরিমাণগত রসায়ন তো অঙ্কের চ্যাপ্টার, তাই তোমাকে এখানে হচ্ছে হলো বিভিন্ন ঘনমাত্রা নির্ণয়, মোলারিটি, পিপিএম, এই টাইপের অঙ্কগুলো একটু দেখতে হবে, পিপিএম, মোলারিটি। তারপর হচ্ছে ছোটো যে স্বাক্ষর করলে কতটি কার্বন পরমাণু যাবে, পানি বাষ্প কতটি, পানির অণু বাষ্পীভূত হলো, এই টাইপের যে অঙ্কগুলো পরিমাণগত রসায়নের একদম বেসিক লেভেলের ছোটো অঙ্কগুলো যেগুলো আছে এগুলা। তারপর হচ্ছে বিভিন্ন নির্দেশকের পিএইচ পরিসর, যে তোমার হচ্ছে মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন, লিটমাস, এগুলোর যে ব্যবহার। তারপর হচ্ছে দুর্বল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে কোন নির্দেশক কার্যকর হবে, এই টাইপের কোন টাইট্রেশনে কী ধরনের নির্দেশক। দেন হচ্ছে হলো ওই যে জারণার্ধ বিক্রিয়া, বিজারণার্ধ বিক্রিয়া, অম্লীয় মাধ্যমে এটা হচ্ছে কয়টি ইলেকট্রন আদান প্রদান ঘটে, এই টাইপের কোশ্চেন তোমাকে করবে, কথা বুঝছো? দেন হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্রটা তোমাদের সিলেবাসে না থাকলেও মাস্ট দেখে যাবা, বিয়ার ল্যাম্বার্টের সূত্র মাস্ট তুমি দেখে যাবা। দ্রবণ লঘুকরণের অঙ্কগুলা করে যাবা, দ্রবণ ওই যে পানি যোগ করতে হয়, দ্রবণ লঘুকরণ, এই টাইপের কনসেপচুয়াল অঙ্কগুলা করে যাবা। চতুর্থ চ্যাপ্টার
এখানে হচ্ছে হলো ফ্যারাডের সূত্র পড়বা, ব্যবহার, তারপর হচ্ছে পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী কারা, এগুলোর উদাহরণগুলো, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা কি, এই পরিবাহিতাগুলোর হচ্ছে সূত্রগুলো দেখবা, কোনটার একক কি। আবার বার বলছে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সব জায়গায় এককের উপর জোর দিবা। দেন ফ্যারাডের সূত্রের ক্ষেত্রে হচ্ছিল কি, ওই যে ধাতু জমা হবে, কোনটা কয় মোল, কয় ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, এতক্ষণ ধরে চালনা করলে কত কত গ্রাম দেওয়া হবে, একদম বেসিক লেভেলে দিবে, ক্যালকুলেটর লাগবে এরকম কোনো কিছু দিবে না, কিন্তু সোজা সোজা যেগুলো বেসিক লেভেলে আছে ওইগুলো দিবে। তারপর চলো তোমাকে হচ্ছিল এই যে সক্রিয়তা সিরিজ, প্রমাণ, বীজাণু বিবর, এটা। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণের তোমার অ্যানোডে কি হয়, ক্যাথোডে কি হয়, এই টাইপের জিনিসগুলো একটু তোমাকে দিতে পারে। দেন হচ্ছে হলো ইনোড সেল নির্ণয়, এই পাত্রে এটা রাখা যাবে কি যাবে না, যেগুলো মুখে মুখে হিসাব করা যাবে এরকম অঙ্ক দিবে। তারপর হচ্ছে হলো কি, আমার মনে হয় না নানোর সমীকরণ থেকে তেমন কিছু দিবে, নানোর সমীকরণ দিয়ে অঙ্কটা অনেক বড় করতে হবে। তারপর নানোর সমীকরণটা দেখে যাবা, বলতে পারে নিচের কোনটি নানোর সমীকরণ নয়, তবে রিটেনে নানোর সমীকরণ দিয়ে একটা ম্যাথ দিলেও দিতে পারে, হয়তো যেটা হচ্ছে আনসার বের না করে রেখে আসলেও নাম্বার তুমি পাবা, এই টাইপের। আর তোমাদের এর পরের চ্যাপ্টারটা তো ছিল না, কোনটা, ওই যে সিমেন্টের চ্যাপ্টার যেটা আছে ওইটা, অর্থনৈতিক রসায়ন, এটা তোমাদের ছিল না। তো যাই হোক, আমি চেষ্টা করলাম তোমাদের জন্য ছিল সবগুলো চ্যাপ্টার যেগুলো তোমাদের শর্ট সিলেবাসে আছে, বিশেষত 21 ব্যাচের ঢাবির জন্য তুমি শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলোর উপর ফোকাস দিতে পারো বা ফোকাস করতে পারো। আশা করি তোমরা উপকৃত হবে। তোমাদের সময়গুলো যদি নষ্ট হয়, উপকৃত না হো, তাহলে মাফ করে দেবা ভাইয়াকে। আর যদি কেউ উপকৃত হয়ে থাকো, তাহলে ভাইয়ার জন্য এবং ভাইয়ার আব্বু আম্মুর জন্য অনেক বেশি বেশি কি করবা, তোমরা দোয়া করবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন হয়ে নিও তোমরা। আর তোমাদের ভর্তি পরীক্ষার জন্য সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।